স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের গতকাল কয়টা পর্যন্ত ক্লাস ছিল? স্যার প্রায় 7:30 বন্ধ স্যার। 7:30। আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনারা কি আপনাদের ম্যাথ ক্লাস করতেছেন? না স্যার। আপনাদের আপনারা তো মনে হয় থার্ড ইয়ারে নাকি ফোর্থ ইয়ারের শুরুতে? থার্ড ইয়ারের স্যার, আমরা থার্ড ইয়ারের শুরুতে স্যার। আপনাদের কি এরপরে ইন্টার্নশিপ বা প্রজেক্ট এরকম কিছু আছে? জি স্যার। কবে থেকে শুরু হবে আপনাদের? মানে এই সেমিস্টার থেকে নাকি সামনের সেমিস্টার থেকে? স্যার ওইটা তো একদম লাস্ট সেমিস্টারে হয় যতদূর জানি। সিস্টেম সিস্টেম চেঞ্জ করছেন আপনাদের যে 1 বছর ধরে করতে হয় বা এই টাইপের কিছু? না স্যার, এরকম কিছু তো বলে নাই। আমাদের কিছু সিনিয়র ভাই ব্রাদাররা যেমন শেষ করে গেছে এখান থেকে, কিন্তু তারা এখনো ইন্টার্নে করে নাই। এখনো করে নাই? না আচ্ছা। তেইশ, 34, আপনারা রমজান মাসের রুটিনটা পাইছেন? না স্যার, এখনো তো পাইনি। রমজান মাসের রুটিন তো দিছে আমাদেরকে একটা। রমজান মাসে সব ক্লাস হবে 1 ঘন্টা। হ্যাঁ স্যার, এটা শুনছি যে 1 ঘন্টা করে ক্লাস হবে। স্যার ল্যাব ল্যাব কি হবে? ল্যাব কি 1.5 ঘন্টা? ল্যাবটাই খুঁজতেছি, আমি পাচ্ছি না। ল্যাব আমাকে বলছিল 2 ঘন্টা, কিন্তু ল্যাবের কোনো দেখতেছি না, স্কেডিউল দেখতেছি না। ওরা ল্যাবের স্কেডিউলটা করে নাই মেবি অনলাইন দেখে। ক্লাস হবে 1 ঘন্টা করে রমজান মাসে।
চলুন ক্লাস শুরু করি তাহলে। আর কেউ কি আসবেন? শুরু করেন স্যার, 10 মিনিট হয়ে গেছে। তো গত ক্লাসগুলোতে আমরা যে জিনিসটা দেখছিলাম মেইনলি সেটা হলো গিয়ে যে কিভাবে আমরা একটি এসি সিগন্যালের অ্যানালাইসিস করব, সেটার বিভিন্ন ধরনের ম্যাগনিটিউড, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড এগুলি আমরা দেখছি। তারপরে আমরা যেটা দেখছি যে ইন্ডাক্টর, ক্যাপাসিটর আর রেজিস্টর এই তিনটা জিনিসের ক্ষেত্রে আপনার ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে একটা রিলেটিভ সম্পর্ক, ফেজ ডিফারেন্স, সেই জিনিসটা আমরা দেখছি যে কিভাবে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে বের করতে পারি যে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স কত থাকবে এক। আরেকটা জিনিস যেটা বের করছি যে এটা বিভিন্ন ধরনের বাধা যে দিবে, ক্যাপাসিট্যান্স যে বাধাটা দিবে সেই বাধাটা কিরকম হবে, ইম্পিডেন্স যে বাধাটা দিবে বাধাটা কিরকম হবে, এবং এই বাধাটার আমরা একটা নতুন নাম দিছি, সেই নামটা ছিল রিঅ্যাক্ট্যান্স। আর তারপরে আমরা যেটা দেখছিলাম গতকালকে সেটা হলো গিয়ে বিভিন্ন ধরনের সার্কিটের এভারেজ পাওয়ার আমরা কিভাবে বের করব, ঠিক আছে। সো সেই সার্কিটের মধ্যে আপনার রেজিস্টর থাকতে পারে, ইন্ডাক্টর থাকতে পারে, ক্যাপাসিটর থাকতে পারে, সেটার পাওয়ারের অ্যানালাইসিস, এভারেজ পাওয়ারের অ্যানালাইসিস কিভাবে আমরা করতে পারি সেই জিনিসটা আমরা গতকালকে দেখছি। এবং ওটার সাথে সাথে আমরা একটা নতুন টার্মের সঙ্গে পরিচিত হয়েছি, যে টার্মটার নাম হলো গিয়ে পাওয়ার ফ্যাক্টর। এবং পাওয়ার ফ্যাক্টরের ইম্পর্টেন্সটা দেখছি, পাওয়ার ফ্যাক্টরের কিছু অঙ্ক করছি, অঙ্ক করে আমরা গতকালকে ক্লাসটা শেষ করছি। তো আজকের ক্লাসে আমরা যে জিনিসটা দেখব সেই জিনিসটা হলো গিয়ে, এতদিন পর্যন্ত তো আমরা সবগুলা কারেন্ট ভোল্টেজকে সাইন এর ফাংশনে লিখছি, তাই না? সাইন ওমেগা টি প্লাস 40 ডিগ্রি, কজ ওমেগা টি মাইনাস 30 ডিগ্রি, এইভাবে সাইন কজ আকারে লিখছি। সো সাইন কজ আকারে না লিখে আমরা এই কারেন্ট আর ভোল্টেজকে চাইলে কমপ্লেক্স নাম্বার হিসাবে লিখতে পারি। সো কমপ্লেক্স নাম্বার সম্পর্কে তো আপনারা সবাই আগেই পরিচিত আছেন। ইনফ্যাক্ট আমরা কিছুদিন আগে কমপ্লেক্স নাম্বার নিয়ে একটু আলোচনা করছিলাম যখন আমরা ইম্পিডেন্স করছিলাম। ইম্পিডেন্স কারেন্টকে কোনো কিছু যে টোটাল বাধাটা দেয়, কারেন্টটাকে টোটাল যে বাধাটা দেয় ওটাকে আমরা বলি ইম্পিডেন্স। সেই ইম্পিডেন্সের দুইটা পার্ট থাকে, একটা পার্ট হলো কি আপনার রিয়েল, একটা পার্ট হলো কি ইমাজিনারি, তাই না? এই জিনিসটা আমরা দেখছিলাম যে ইমাজিনারি পার্টটাকে আমরা কি লিখি, জে এক্স, রিয়েল পার্টটাকে লিখছি হলো আর। তো এরকমই আমরা কারেন্ট আর ভোল্টেজকেও চাইলে কমপ্লেক্স নাম্বার আকারে দেখাতে পারি। তো কারেন্ট আর ভোল্টেজকে কমপ্লেক্স নাম্বার দেখানোর আগে আমাদেরকে জানতে হবে যে কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি। সো কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি, এটা কি আমাকে এক্সপ্লেইন করতে পারবেন? কার কোনো আইডিয়া আছে যে কমপ্লেক্স নাম্বারের মধ্যে যে ডিফারেন্ট পার্ট থাকে, এই জিনিসটার কোনটা কি মেন করে? স্যার দুইটা রিয়েল নাম্বার থাকবে আর একটা থাকবে হলো হ্যাঁ, কিন্তু এই যে মানে ইমাজিনারি পার্টটা কেন থাকে? ইমাজিনারি কথাটার অর্থ কি মানে এখানে কাল্পনিক নাকি? না স্যার, নেগেটিভ একটা মার্ক আসবে এখানে। হ্যাঁ, আপনি ঠিক বলছেন। মানে কোনো মানে কমপ্লেক্স নাম্বার সিস্টেমটা পড়ার আগে মানে আমাদেরকে আগে জানতে হবে যে আমরা টিপিক্যালি যে সলিউশন গুলো আছে, টিপিক্যালি ফাংশনের যে সলিউশন গুলো আমরা কিভাবে করি। মনে করেন আপনাকে একটা ফাংশন দেওয়া আছে যে fx সমান সমান ধরেন যে x প্লাস 10, ঠিক আছে? মানে কোন একটা ফাংশন দেওয়া আছে, x এর একটা ফাংশন দেওয়া আছে fx সমান সমান x প্লাস 10। মনে করেন অ্যানোটেশন ইউজ করে এখানে লিখে দেখি, তাহলে সবার জন্য বুঝতে সুবিধা। স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন দেখতে পারতেছেন সবাই? আচ্ছা, তাহলে মনে করেন এখানে একটা fx একটা ফাংশন আমরা লিখলাম, fx সমান সমান আমরা দিলাম হলো গিয়ে x প্লাস 10, এরকম লিখলাম মনে করেন, ঠিক আছে? তাইলে আপনি আমাকে বলেন তো যে এই যে fx এর যে ইকুয়েশনটা, এই
এই ইকুয়েশনটা সলিউশনটা কোথায়, মানে এক্স এর রুটটা কোথায়? আচ্ছা, কোন সিস্টেম কোন ফাংশনের রুট বলতে কি বোঝায় এটা কি আপনারা জানেন? স্যার কি বলতে? কোন একটা ফাংশন মনে করেন এরকম দেওয়া আছে, ঠিক আছে, মানে fx সমান সমান x প্লাস 10। fx মানে এটা কি? fx টা মানে হলো জাস্ট x এর ক্যারেক্টারিস্টিক্স বলতেছে যে x টা কিভাবে পরিবর্তিত হইতেছে, ঠিক আছে। মনে করেন x এর মান যদি 1 হয় fx এর মান হবে, ভ্যারিয়েবল x এর মান মান হবে। যদি 2, হ্যাঁ, মানে fx হলো এটা তাহলে বেসিক্যালি একটা লাইন, ঠিক আছে। fx হলো কি বেসিক্যালি একটা লাইন। তাহলে মনে করেন এটা হলো কি আপনার x, ঠিক আছে, এই অ্যাক্সিসটা হলো কি আপনার x, আর এটা হলো এই অ্যাক্সিসটা হলো কি আপনার fx, ঠিক আছে। এই অ্যাক্সিসটা হলো কি আপনার fx, বুঝতে পারছেন? তাহলে x এর বিভিন্ন ভ্যালুর সঙ্গে আমরা fx এর বিভিন্ন একটা ভ্যালু পাবো না? তাহলে এই জিনিসটা দিয়ে বোঝা যায়, মনে করেন x এর মান যদি 1 হয়, ঠিক আছে, x এর মান যদি 1 হয় তাহলে fx এর মান কত হবে? 11, তাই না? জি স্যার। এরকম হবে। তাহলে আপনার মনে করেন এরকম একটা, তখন আপনি এরকম একটা লাইন পাবেন, এরকম একটা লাইন পাবেন, তাই না? আস্তে আস্তে যদি x এর বিভিন্ন মান পান বসান তাহলে এরকম একটা লাইন পাবেন। তাহলে এই রুট কথাটার অর্থ কি, যে fx এর রুট কোথায়? fx এর রুট কোথায় এই কথাটা যখন আমরা জিজ্ঞেস করব তখন আমাদেরকে আগে জানতে হবে যে x এর মানটা 0 কোথায়। x এর মানটা মানে সরি fx এর মানটা 0 কখন হচ্ছে? fx এর মানটা কখন 0 হচ্ছে? যখন x সমান সমান -10। আপনি দেখেন যে fx যখন ধরে নিলাম 0, তাহলে আমাদের এখানে কত আসবে? x প্লাস 10 যদি আমরা করি তাহলে -10 এ হলে কি আপনার রুটটা আসবে। তার মানে এই যে লাইনটা আপনি আঁকবেন fx এর জন্য, যে লাইনটা আঁকবেন সেই লাইনটা x অ্যাক্সিস কে -10 এ যে টাচ করবে, তাই না? রুট কথার অর্থ কিন্তু এটাই যে fx টা কোথায় 0, মানে x টা x এর ভ্যালুটা কত তত, মানে fx এর মান যেখানে 0 সেখানে x এর মানটা কত, সেটাই হলো কি আপনার রুট, ঠিক আছে। এভাবেই তো আমরা সব ইকুয়েশন এতদিন পর্যন্ত সমাধান করছি। আপনারা যদি পুরানো দিনের মনে করেন তাহলে দেখবেন যে এইভাবেই আমরা অনেক ইকুয়েশন সমাধান করছি। আমরা ধরে নিই যে এটা 0 ধরে নেওয়ার পরে তারপর আমরা ইকুয়েশনটা সমাধান করি, ঠিক আছে। এইভাবেই জেনারেলি আমরা কোন একটা ইকুয়েশনের রুট খুঁজে পাই। এখন চলেন আমরা একটা শর্ট ভিডিও দেখি। ভিডিওতে দেখেন এখানে একটা প্রবলেমের কথা বলছে, যে প্রবলেমটার মানে এক্স অ্যাক্সিস এর কোথাও 0 হচ্ছে না। এখন দেখেন এই জিনিসটা কিরকম হবে। আপনারা শুনতে পারতেছেন নাকি বলেন? শুনতে পারতেছেন ভিডিওর কথা? না স্যার। আচ্ছা, আমি তাহলে না স্যার, আবার না করলে তো ভিডিও শুনতে করে পাবো। আচ্ছা, অবশ্যই। x squared plus 1. We can graph our function and get Sir, an এখন শুনতে integral পাচ্ছি, parabola. Now, let's say we want to figure out where the equation equals 0. We want to find the মনে করি আমরা একটা ফাংশন দেওয়া আছে, একটু আগে যেমন দেওয়া ছিল x প্লাস 10। এটা যদি না দেওয়া থেকে আপনার ফাংশনটা যদি দেওয়া থেকে x স্কয়ার প্লাস 1, এখন আপনারা মনে মনে চিন্তা করে দেখেন তো x এর বিভিন্ন ভ্যালুর জন্য প্লটটা দেখতে কি রকম হবে। সাপোজ মনে করেন সাপোজ হলে কি x এর মান 0, ঠিক আছে। x এর মান 0 হলে আপনার fx এর মান কত? 1। তাহলে বসালেন x এর মান 0, fx এর মান 1। x এর মান যদি 1 হয় fx এর মান 2, ঠিক আছে। x এর মান যদি 2 হয় fx এর মান হলে কি 5, ঠিক আছে। আবার সিমিলারলি আপনি যদি x এর মাইনাস মান ধরেন, x এর বিভিন্ন মাইনাস মান যদি ধরেন তাইলেও কিন্তু আপনি একই ভ্যালুই পাবেন, ঠিক আছে। তাহলে আপনার প্লটটা দেখতে হবে এরকম, ঠিক আছে, তাই না? এখন আমি আপনাকে বললাম যে মনে করেন, একটু হোল্ড করেন, ঠিক আছে, আমার একটা ফোন আসছে। Tell me what you want to do. তো তোমরা ছাত্ররা ক্লাস করছো তো তোমরা? যাক, বাচ্চার নানা নাকি? বাচ্চার নানা মনে হয়, হ্যাঁ। নানা তুমি কোথায় কো? মিরপুরে আছো? ভাই বাপি ওয়াইফাই আসে না এখন? প্রবলেম,
ক্লাস এখন রান্না করতেছি, তাহলে বলছি কথা। ওয়াই প্রবলেম না তোমার প্রবলেম কোনটা? একটু দিবি তোমার কাজে ব্যস্ত। হ্যাঁ, হ্যালো, শুনতেছেন? বলছি ওয়াইফাই করা। জি স্যার। বের করতে পারছেন কোথায় যে 0 হবে x, মানে fx 0 হবে, সরি বারবার ভুল বলতেছি আমি। fx কোথায় যে 0 হবে? এই আপনি যে প্লটটা আঁকলেন, এই প্লটটা কি x অ্যাক্সিস এর কোথাও টাচ করতেছে? কখনো কি টাচ করা সম্ভব? কত এখান থেকে নয়েজ আসছে। লাবিব মনে হয় নয়েজ আসতেছে। হ্যাঁ, আমি করছি, আমি এডিট করে দিছি। মইনুল বলতে পারবেন যে fx এর মান 0 হইতে হলে x এর মান কত হইতে হবে? স্যার আমি ছিলাম না তো স্যার, আমি কেবল আসলাম, আমার নেট স্যার ছিল না স্যার। আচ্ছা, কেউ কি বলতে পারবেন? মনে করেন fx এর মান তাহলে 0 বসাই, ঠিক আছে? মনে করেন fx এর মান 0 বসাই, দেখেন এই লোক কি করছে। না না না, এখানে করে দাও। মনে করেন fx এর মান 0 বসাই, ঠিক আছে? fx এর মান 0 বসালে x এর মান কত আসতে হয়? +1 আসছে না স্যার? fx এর মান 0, খাতার মধ্যে লেখেন fx এর মান 0, তাহলে x সমান সমান কত? 0² + 1 = 1। fx এর মান 0, fx এর মান 0 হলে x এর মান কত? হুম 0 সমান সমান x² প্লাস 1, তাহলে x সমান সমান কি? রুট -1। রুট -1 বলে কি কোনো সংখ্যা আছে আমাদের কাছে? আমরা তো জানি যে মাইনাসের মাইনাস ভ্যালুর কখনো রুট হয় না, তাই না? This is the x-axis. As we can see, our parabola actually never crosses the x-axis. So according to our plot, there are no solutions to the equation x² + 1 = 0. But there's a small problem. A little over 200 years ago, a smart guy named Gauss proved that every polynomial equation of degree n has exactly n roots. Our polynomial has a highest power or degree of 2, so we should have 2 roots. And Gauss's discovery is not just some random rule. Today we call it the fundamental theorem of algebra. So our বুঝতে পারছেন এখানে কি বলছে? আমরা তো এইমাত্র দেখলাম যে আমাদের মডুলাস বলতে এটা কিছু বলছে। মডুলাস হয়তো বলতে আমি ঠিক শুনিনি। মানে এখন আমরা যেটা দেখলাম যে x² + 1 যদি একটা ফাংশন আপনার থাকে, এই ফাংশনটার অ্যাপারেন্টলি আমাদের কাছে কোনো সলিউশন নাই, কিন্তু ফান্ডামেন্টাল মানে অ্যালজেব্রার ফান্ডামেন্টাল অনুযায়ী কোনো একটা ইকুয়েশনের পাওয়ার যত, ঠিক সেই পাওয়ারের সংখ্যক আপনার এটা রুট থাকতে হবে। বুঝতে পারছেন? মানে মনে করেন কোন একটা ইকুয়েশনের পাওয়ার হলো 1, যেমন মনে করেন একটু আগে আমরা যেটা দেখলাম যে x + 10, এখানে x এর পাওয়ার কত? 1, তাই না? তাহলে বাবারে বাবা যে শব্দ, তাহলে আপনার অ্যালজেব্রার সূত্র অনুযায়ী ওই যেটার পাওয়ার হলো কি 1, তাহলে এটার আপনার সমাধানও থাকতে হবে একটা, ঠিক আছে? রুট থাকতে হবে একটা। তাহলে আমরা সুন্দর একটা রুট পেলাম কোথায়? x সমান সমান -10 এ যে আমরা রুটটা পাইলাম। তাইলে এখন এই ইকুয়েশনটাতে দেখা যাচ্ছে x² + 1 এ আপনার হাইয়েস্ট পাওয়ার হলো কি 2, তাহলে অবশ্যই এটা দুইটা রুট থাকবে, মানে কি এটা দুইটা পয়েন্টে x অ্যাক্সিস কে টাচ করতে হবে। এটা হলো কি অ্যালজেব্রার ফান্ডামেন্টাল সূত্র। তার মানে আমাদের যদি এখানে কোনো সলিউশন না থাকে, তাহলে এটা অ্যালজেব্রার ফান্ডামেন্টাল সূত্রকে ভায়োলেট করতেছে, কিন্তু আমরা তো পারবো না যে অ্যালজেব্রার ফান্ডামেন্টাল সূত্রকে ভায়োলেট করতে। তাহলে এটা সমাধানটা আসলে কি? এটা সমাধানটা হলো কি আমরা যে এতদিন সবসময় নাম্বারকে একটা লাইনের মধ্যে চিন্তা করতাম। আপনারা কি নাম্বার লাইন আগে কখনো দেখছেন? নাম্বার লাইনে অঙ্ক করছেন কখনো? এটা তো আপনাদের ম্যাট্রিকের সময় থাকার কথা। এনে করছি এগুলো হায়ার ম্যাথে করছি মেবি। করছেন না? নাম্বার লাইনে কিভাবে করছেন? যে কোন একটা
কিছু সলিউশন বের করছেন বা কিছু করছেন, পরে নাম্বারটাকে নাম্বার লাইনে বসাইছেন। নাম্বার লাইনটা দেখতে কিরকম, এটা 0 থেকে ডান দিকে গেলে পজিটিভ, 0 থেকে বাম দিকে গেলে নেগেটিভ, তাই না? এখানে আপনার যদি ফ্র্যাকশন মানও যদি এগুলো হয়, দেখতে ভগ্নাংশ যদি হয়, ভগ্নাংশের মানগুলো বসান, তাই না? তাহলে নাম্বার লাইন আমরা দেখতেছি, নাম্বার লাইনে আমরা শুধু দুই দিকে যেতে পারি, আইদার ডান দিকে যেতে পারি বা বাম দিকে যেতে পারি। ঠিক আছে, তার মানে কি এটা হলো ওয়ান ডাইমেনশনাল, এটার মাত্রা শুধু একটা মাত্রা, ওয়ান ডাইমেনশনাল এটা। ঠিক আছে, শুধু একদিকে যেতে পারি, মানে এই বরাবর, দৈর্ঘ্য বরাবর যেতে পারি শুধু, কিন্তু আমরা উপর নিচ যেতে পারি না। নাম্বার লাইনে কি আমরা উপর নিচ যেতে পারি? এই জায়গাটাতেই হলে কি সমস্যা, যে আমরা কনভেনশনাল যে নাম্বার লাইন ইউজ করি এটাতে শুধু ডানে বায়ে যেতে পারি। এই জায়গাটাতেই হলে কি আমাদের অঙ্কটার সমস্যা। আমাদের এই x² + 1 এই জিনিসটা সমাধান করার জন্য আমাদেরকে উপরের নিচে যাওয়ারও সুযোগ থাকতে হবে। ঠিক আছে, তো এইখানেই পরবর্তীতে ওই ইন্ট্রোডিউস করছে যে আপনার এই নাম্বার লাইনের সঙ্গে লম্ব বরাবর আরেকটা অ্যাক্সিস আমাদেরকে তৈরি করতে হবে, যেখানে আমরা হলে গিয়ে ইমাজিনারি নাম্বার গুলোকে প্লেস করব। ঠিক আছে, ইমাজিনারি কম্পোনেন্ট গুলোকে প্লেস করব ওই ইকুয়েশনটাকে সলভ করার জন্য। তো এই সিস্টেমটাকেই বলা হয় হলে গিয়ে কমপ্লেক্স নাম্বার সিস্টেম। তাহলে এখন শুধু আমরা নাম্বার লাইনে ডানে বায়ে যেতেছি না, আমরা ডানে বায়েও যেতেছি আবার উপরের নিচেও যেতেছি। তাহলে নাম্বারটাকে আমরা কিভাবে প্লেস করব? নাম্বারটা রিয়েল পার্টটাকে আমরা এই লাইনে প্লেস করব, আর ইমাজিনারি পার্টটাকে আমরা এই লাইন বরাবর প্লেস করব। তার মানে নাম্বারটা আপনার এই জায়গায় থাকতে পারে যে কোনো একটা জায়গায়, নাম্বারটা এই জায়গায় যে কোনো একটা জায়গায় থাকতে পারে, এই জায়গার যে কোনো একটা জায়গায় থাকতে পারে, এই জায়গার যে কোনো একটা জায়গায় থাকতে পারে। তাহলে আগে নাম্বারটা জাস্ট ছোট একটা জায়গা জুড়ে থাকতো, এখন নাম্বারটা অনেক বড় একটা জায়গা জুড়ে থাকবে। তাহলে আমরা এই সিস্টেমটা যদি ফলো করি, তাহলে আমরা ওই অঙ্কটা যে x² + 1 ওই অঙ্কটা সমাধান করতে পারবো। দেখেন ওই অঙ্কটা সমাধান কি হবে। -1. When we include this missing dimension in our analysis, our parabola gets way more interesting. Now that our বুঝতে পারছেন এটা কি করলো? তাহলে আমরা মনে করেন আগে যে শুধু চিন্তা করতাম যে আপনার প্যারাবোলাটা শুধু fx এইদিকে আর x শুধু এইদিকে, আমরা x কে চিন্তা করতাম যে আগে একটা শুধু এই পেজের উপর একটা লাইন, কিন্তু এটা চিন্তা না করে আমরা যদি x কে এই ডাইমেনশনে বাড়ায় দিই, x কে যদি আমরা একটা প্লেনের মতো চিন্তা করি, তাহলে দেখা যাবে যে আমাদের প্যারাবোলাটা এক জায়গায় যায় x কে টাচ করবে, দুই জায়গায় টাচ করবে। এই দুই জায়গায় আমরা ওই x এর সলিউশনটা পাবো। বুঝতে পারছেন? তাহলে আমরা নাম্বারকে যদি শুধুমাত্র একটা লাইনের সঙ্গে তুলনা করি, নাম্বার লাইন দিয়ে হিসাব করি, তাহলে আমরা x² + 1 এর সমাধান পাবো না। আমাদের নাম্বারকে চিন্তা করতে হবে একটা প্লেনে, যেই প্লেনের মধ্যে একটা রিয়েল নাম্বারের জন্য একটা লাইন থাকবে, ইমাজিনারি নাম্বারের জন্য একটা লাইন থাকবে। তখনই আমরা ওই x² + 1 এর সমাধানটা ওইখান থেকে আমরা পাবো। এই জন্য এই নাম্বার সিস্টেমটাকে বলা হয় হলো কমপ্লেক্স নাম্বার সিস্টেম। মোটামুটি কি বুঝতে পারছেন যে কমপ্লেক্স নাম্বার সিস্টেমটা কিরকম? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখানে কিন্তু ইমাজিনারি কথাটা মানে কিন্তু কাল্পনিক না। ঠিক আছে, এখানে খুব খারাপ একটা নাম দেওয়া হয়েছে। ইমাজিনারি নাম দিয়ে স্টুডেন্টরা মনে করে এটা লিখে ইমাজিনারি, মানে এটা আমাদের কল্পনাতে, এটা আসলে না। এটা আসলে এরকম না, এটা আসলে এক্সিস্ট করে, কিন্তু যেহেতু মানুষ তখন কম বুঝতো, এই জিনিসটা আবিষ্কার করা হয়েছে মনে করেন 200 বছর আগে মনে করেন, তো তখন মানুষজন বুঝতো না ব্যাপারটা ঠিক মতো, এই জন্য নাম দিছে ইমাজিনারি। কিন্তু এটা কিন্তু আসলে ইমাজিনারি নাম্বার না, খুবই রিয়েল নাম্বার, তার নাম দেওয়া হয়েছে ইমাজিনারি নাম্বার। তো যেটাই হোক, তাহলে আমরা জানি যে একটা কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট থাকবে। একটা পার্ট হলো কি রিয়েল পার্ট, যেটা হলো কি আমরা এক্স এক্সিসে রাখি, আর একটা হলো কি ইমাজিনারি পার্ট, যেটাকে আমরা ওয়াই এক্সিসে রাখি। আর এই দুইটা মিলে আমরা হলো কি ওই নাম্বারটাকে বললে যেটা একটা কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, সো আমরা চাইলে যে এতদিন পর্যন্ত সাইন ওমেগা টি, কজ ওমেগা টি, এভাবে ভোল্টেজ কারেন্ট কে এরকম সাইন কজে দেখাইছি না, এরকম সাইন কজে না দেখে আমরা চাইলে কমপ্লেক্স নাম্বারে দেখাইতে পারি। তো আজকে আমরা ওই জিনিসটাই দেখবো যে কিভাবে কমপ্লেক্স নাম্বারে আমরা দেখাইতে পারি। তো ওইটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে লিখি। কমপ্লেক্স নাম্বারকে আমরা দুই ভাবে লিখি, একটা লিখি হলো রেক্টেঙ্গুলার ফর্মে, আর একটা লিখি হলো পোলার ফর্মে। রেক্টেঙ্গুলার ফর্মে আমরা কিভাবে কমপ্লেক্স নাম্বারকে লিখি দেখেন। রেক্টেঙ্গুলার ফর্মে আমরা দুইটা পার্টকে আলাদা করে লিখি, এই যে রিয়েল পার্টটা আর ইমাজিনারি পার্টটাকে আমরা আলাদা আলাদা করে লিখি। এখানে এক্সটা হলো কি রিয়েল পার্ট আর ওয়াইটা হলো কি ইমাজিনারি পার্ট। যেটা কি হলো কি √(-1)। বুঝতে পারছেন? যেটা হলো কি √(-1). এই জিনিসটা একটু খাতায় লিখে রাখেন যদি আপনাদের মনে না থাকে। যে হলো কি আপনার √(-1), ঠিক আছে?
যে হলো কি রুট ওভার মাইনাস 1, তো জে এর এক্সিস হলো কি যে এটা, এই যে এইদিকে প্লাস রুট ওভার মাইনাস 1 আর এদিকে হলো কি মাইনাস রুট ওভার মাইনাস 1। তাহলে আপনারা যদি রিয়েল পার্টটা জানেন এক্স, তাহলে এক্স বরাবর এদিকে যাবেন, আর যদি ইমাজিনারি পার্টটা জানেন তারপরে ওয়াই বরাবর এদিকে যাবেন, যাওয়ার পরে জিরোর সঙ্গে এটা যোগ করে দিলেই আপনি কমপ্লেক্স নাম্বারটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাই ইন্ডিকেট করতেছে কমপ্লেক্স নাম্বারটাকে, বুঝছেন? এই জিনিসটা তো আপনারা করছেন ম্যাট্রিকের সময়, করছেন না? নাকি এমন কেউ আছেন যে করেন নাই? স্যার এখানে রুট ওভার মাইনাস 1 না হয়ে মাইনাস রুট ওভার 1 হলো না কেন স্যার? মানে মাইনাসের ঘরে আমরা কেন করতেছি না, মানে মাইনাসের ঘরগুলো কেন দেখেন করতেছি না? একটা জিনিস, হ্যাঁ আপনি খুব ভালো একটা কোশ্চেন করছেন। এখানে আমি বলছি যে জে সমান সমান রুট ওভার মাইনাস 1, তাই না? জে সমান সমান রুট ওভার মাইনাস 1, তাহলে এই দেখেন পজিটিভ জে হলে কি এইদিকে, রুট ওভার মাইনাস 1 হলে কি এইদিকে, ঠিক আছে, মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিসে। আপনি যদি নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে যান তাহলে কিন্তু আপনি মাইনাস রুট ওভার মাইনাস 1 পান। তাহলে আপনার কোনো একটা সংখ্যা যদি এভাবে দেওয়া থাকে যে সি সমান সমান এক্স মাইনাস জে ওয়াই, তাহলে আপনি নেগেটিভের দিকে আঁকবেন। বুঝতে পারছেন আমার কথাটা? আপনি চাইলে নেগেটিভ মাইনাস রুট ওভার মাইনাস 1-এও যেতে পারেন, আপনি চাইলে নেগেটিভ রুট ওভার মাইনাস 1-এও যেতে পারেন। ওই যে কিছুক্ষণ আগে আমরা ইকুয়েশন দেখছিলাম না যে এক্স স্কোয়ার প্লাস 1, ওই এক্স স্কোয়ার প্লাস 1 এর দুইটা সলিউশন আছে, রুট আছে। একটা রুট হলে গিয়ে রুট ওভার মাইনাস 1, একটা হলে গিয়ে মাইনাস রুট ওভার মাইনাস 1। এটা তো আপনারা জানেন যে কোনো কিছু রুট যখন আপনারা বের করেন তখন রুটের আগে প্লাস মাইনাস লিখি যে আমরা। জি স্যার। তো আপনার তাহলে দুইটা রুট থাকবে, একটা থাকবে লেগে প্লাস রুট ওভার মাইনাস 1, একটা থাকবে লেগে মাইনাস রুট ওভার মাইনাস 1। তো প্লাস রুট ওভার মাইনাস 1 কে আমরা প্লেস করি হলে গিয়ে পজিটিভ ওয়াই অ্যাক্সিসে, আর মাইনাস রুট ওভার মাইনাস 1 কে আমরা প্লেস করি হলে গিয়ে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে। সো আপনার অবশ্যই জে এর মানটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এটা ডিপেন্ড করবে যে আপনার কমপ্লেক্স নাম্বারটা কিরকম সেটার উপরে। ঠিক আছে, এখন আমরা আসলে কি পোলার ফর্মে। তো পোলার ফর্মে আমরা যেটা করি, পোলার ফর্মে আমরা এরকম কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ না করে আমরা যেটা ইউজ করি যে আমরা পোলার কোঅর্ডিনেট ইউজ করি। পোলার কোঅর্ডিনেটটা কিরকম, যে আমরা একটা অ্যাঙ্গেল জানি থিটা, সো থিটার মানটা আমরা হিসাব করি হলে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে কাউন্টার ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটা অ্যাঙ্গেল যাওয়ার পরে আপনি যদি জেড এর সমান দৈর্ঘ্যের একটা ভেক্টর আঁকেন তাইলেই ওই জিনিসটা কমপ্লেক্স নাম্বার প্রকাশ করবে, একটা কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করবে। সো এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিসই প্রকাশ করে, যদি আপনার মানে একই কমপ্লেক্স একই নাম্বারের ক্ষেত্রে আপনার এটা আঁকলেও যেটা পাবেন, এটা আঁকলেও একই জিনিসই পাবেন। বুঝতে পারছেন আমার কথাটা? স্যার এই কোশ্চেনটা কিভাবে আসতে পারে? এই কোশ্চেনটা আসলে কোনোভাবে আসতে পারে না। এই কোশ্চেনটা মানে আসার চান্স খুবই কম। এখান থেকে অঙ্ক আসবে, বুঝতে পারছেন? মানে এই জিনিসটা আপনি যদি না জানেন তাহলে আপনি অঙ্কটা করতে পারবেন না। হ্যাঁ, সূত্রটা থেকে অঙ্ক আসবে, ঠিক আছে? যেমন মনে করেন আমরা তাহলে ট্রান্সফরমেশনের সূত্রটা দেখি, যে মনে করেন আপনাকে কোনো কিছু রেক্টেঙ্গুলার ফর্মে দেওয়া আছে, এই ফর্মটাতে দেওয়া আছে x প্লাস জে ওয়াই, এখান থেকে আপনি পোলার ফর্মে কিভাবে নেবেন? তাহলে পোলার ফর্মে নেওয়ার জন্য আপনার কি কি জানা লাগবে? জেড এর মান জানা লাগবে আর থিটার মান জানা লাগবে, তাই না? তাহলে জেড এর মান আপনি বের করবেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে রুট করে দিবেন যোগ করে, আর থিটার মানটা বের করবেন হলে কি ওয়াই আর এক্স কে ভাগ করে এটা ট্যান ইনভার্স নেবেন। তাহলে আপনারা তো বুঝতেই পারতেছেন যে পরীক্ষার হলে অবশ্যই আপনাদেরকে ক্যালকুলেটর নিতে হবে, তাই না? ক্যালকুলেটর ছাড়া কিন্তু কিছুতেই আপনারা এই অঙ্ক করতে পারবেন না। আর যদি পোলার থেকে রেক্টেঙ্গুলার নেন তাহলে কি করতে হবে, আপনাকে থিটা দেওয়া থাকবে আর জেড এর মান দেওয়া থাকবে, আপনি একবার জেড কস থিটা বের করলে এক্স পাবেন, একবার জেড সাইন থিটা করলে ওয়াই পাবেন। বুঝতে পারছেন? আর জে সাইন থিটা করলে ওয়াই পাবেন, এখানে যেটা লেখা দেওয়া আছে। আর জেড এর মান তো দেওয়া থাকবে আপনার। পোলার মানে কি? পোলার মানে হলে কি আপনাকে জেড রুট থিটা দেওয়া আছে, এখান থেকে আপনাকে বলছে এখানে নিতে, পারবেন না নিতে সূত্র যদি জানা থাকে? কোনো সমস্যা? স্যার হয়তোবা ম্যাথ করলে বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, চলো ম্যাথ করি। তাহলে এই যে এখানে একটা ভেক্টরের এখানে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, এই কমপ্লেক্স নাম্বারটা কোন ফর্মে দেওয়া আছে বলেন তো? স্যার পোলার ফর্মে স্যার পোলার ফর্মে দেওয়া আছে। তাহলে এখানে 10টা কি? 10টা হলো জেড।
45 টা হলো কি থিটা, তাই না? তাহলে এখান থেকে আমাকে কোশ্চেনে বলছে যে এটাকে রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে যাও। এখন তাহলে আপনি এটা রেক্টেঙ্গুলার ফর্মে কিভাবে নেবেন? রেক্টেঙ্গুলার ফর্মে নেওয়ার জন্য আপনার কি কি জানা লাগবে বলুন তো? রেক্টেঙ্গুলার ফর্মে নেওয়ার জন্য x আর y। x আর y জানা লাগবে। তাহলে x আর y এর সূত্রটা দেখেন। x আর y জানার জন্য আমাকে কি সূত্র ইউজ করতে হবে? x এর জন্য ইউজ করতে হবে z cos থিটা, আর y এর জন্য করতে হবে z sin থিটা, তাই না? জি স্যার। তাহলে এই যে এখানে তার z মানে আমার cos থিটা করছে, এর মানও দেওয়া আছে, থিটার মানও দেওয়া আছে, জাস্ট এক্স্যাক্টলি sin এর সাথে একবার cos এর হ্যাঁ সাথে একবার গুণ হ্যাঁ করে মানটা পাবো। করলে তাহলে আপনি এখানে কি পেয়ে গেলেন? এটা রেক্টেঙ্গুলার ফর্ম পেয়ে গেলেন। তো এই পরীক্ষা হলে আপনার এরকমই অঙ্ক থাকবে যে একটা পোলার ফর্মে অঙ্ক দেওয়া, স্টেটমেন্ট দেওয়া থাকবে, আপনাকে বলা হবে যে এটা কি রেক্টেঙ্গুলার। তা ফিগারটাও লাগবে? ফিগারটা এক্ষেত্রে তো খুবই ভালো, কিন্তু না আঁকতে পারলে সমস্যা নেই। আপনি যদি এই জিনিসটা বুঝেন আপনার ফিগার আঁকতে সমস্যা কি? আচ্ছা, তাহলে মনে করো উল্টাটা করি আমরা। উল্টাটা হলে কি এখানে একটা রেক্টেঙ্গুলার ফর্ম দেওয়া আছে, ঠিক আছে? রেক্টেঙ্গুলার ফর্ম দেওয়া আছে, এটাকে আপনার পোলার ফর্মে নিতে হবে। তো রেক্টেঙ্গুলার ফর্মে এখানে 6 টা কি? -6 টা হলে কি x, তাই না? আর +3 টা হলে কি y। 3 টা হলো y। তাহলে z টা বের করতে হলে আমাকে -6 এর হোল স্কয়ার আর 3 এর হোল স্কয়ার যোগ করতে হবে, যোগ করে এটা রুট নিতে হবে। তাহলে এটা আসলে 35, রুট ওভার 35 করলে 45 করলে আসবে 6.71, ঠিক আছে? তারপরে আরেকটা জিনিস আমাদেরকে বের করতে হবে, সেটা কি? থিটা। থিটা সমান সমান কি ছিল? y ডিভাইডেড বাই x, এটা tan ইনভার্স, তাই না? tan ইনভার্স এর অঙ্ক করছেন না আপনারা? cos ইনভার্স, sin ইনভার্স, tan ইনভার্স এর অঙ্ক? জি স্যার করেছি স্যার। আচ্ছা ঠিক আছে, করছি স্যার। তাহলে বুঝতে সমস্যা হবে না। তাহলে এখানে আমাদের y বাই x কত? y কত? 3, তাই না? আর x কত? -6, -6 x হলে কি মাইনাস -6। দেয়নি স্যার। এখানে অন্যভাবে অঙ্কটা করছে, আমি আপনার বোঝার সুবিধার মতো করে বলি, ঠিক আছে? x হলে কি -6, ঠিক আছে? তাহলে 3 ডিভাইডেড বাই -6 করলে কত হয়? -0.5, জি স্যার। -0.5। হাতের কাছে কারো ক্যালকুলেটর আছে? জি স্যার। করেন তো tan ইনভার্স -0.5 করেন তো। So 3/6 না 3/-6? 3/-6, অবশ্যই 3/-6। So 26.56. 26.56 নাকি -26.56? Sorry sir, -26.57. -26.57, তাই না? তার মানে কি? আপনাকে z এর মানটা আপনি জানলেন, তার মানে আপনি দৈর্ঘ্যটা জানলেন। এখন আপনাকে থিটাটা বসাইতে হবে, ঠিক আছে? তো আমরা পজিটিভ থিটাটা কিভাবে বসাইছিলাম? পজিটিভ থিটাটা আমরা বসাইছিলাম হলো কি x অ্যাক্সিস এর প্লাস যেখানে, সেখান থেকে কাউন্টার ক্লকওয়াইজ, তাই না? মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা থিটাটাকে বসাইছিলাম। এখন যেহেতু থিটাটার মান আমার নেগেটিভ আসছে, তাহলে আমাকে কি করতে হবে? নেগেটিভ থেকে ক্লকওয়াইজ ঘুরাইতে হবে। বুঝতে পারছেন? এখন তাহলে নেগেটিভ দিকে যদি ক্লকওয়াইজ ঘোরান, এক্স অ্যাক্সিস এর নেগেটিভ কোন দিকে? এদিকে না? বাম দিকে না? স্যার নেগেটিভ তো বাম দিকে। বাম দিকে। আচ্ছা, তাহলে নেগেটিভ দিক থেকে ক্লকওয়াইজ যেতে হবে, মানে ঘড়ির কাঁটার দিকে যেতে হবে। তাহলে কত হবে? -26 কে আপনি কিভাবে বসাবেন? এখান থেকে 26 ডিগ্রি ক্লকওয়াইজ যাবেন না? বুঝতে পারছেন আমার কথাটা? দেখেন তো কতটা বোঝা গেছে নাকি? আচ্ছা, একটু এটার মান যতটুকু পাবো ততটুকু আমরা উপরে যাবো। হ্যাঁ, মানে যদি ডিগ্রিটা যদি মাইনাসে আসে, তাহলে আপনি জাস্ট মাইনাস থেকে এদিকে ক্লকওয়াইজে যাবেন। আর যদি প্লাসে আসে, তাহলে প্লাস থেকে ঘড়ির কাঁটার উল্টা দিকে যাবেন। পজিটিভ আসলে ঘড়ির কাঁটার উল্টা দিকে, আর নেগেটিভ আসলে ঘড়ির কাঁটার দিকে। হ্যাঁ, এখন সময় আজ একটু আগে আমাকে জিজ্ঞেস করলেন যে এটা ছবি আঁকার প্রয়োজন আছে নাকি, ঠিক আছে? তাহলে ছবি আঁকার প্রয়োজনটা এখন দেখে, ছবি আঁকার প্রয়োজনটা কি? মনে করেন আপনি কোনোভাবে এইখানে অঙ্কটা ভুল করছেন, ঠিক আছে? মনে করেন আপনি অঙ্কটা ভুল করছেন, আমি ধরে নিলাম আপনি অঙ্কটা ভুল করছেন। এখন আপনি ছবিতে ফার্স্টে -6 আর j3 বসাইলেন। ছবিতে আপনি -6 আর j3 কিভাবে বসাবেন? ছবিতে আপনি -6 আর j3 বসাবেন, x এর এখান থেকে -6 নেবেন, তাই না? আর এখান থেকে j এর এখানে 3 নেবেন, তাই না? 3 নেওয়ার পরে যে পয়েন্ট আসবে ওই পয়েন্টটা যোগ করে দিবেন 0 থেকে, তাই না?
তারপরে আপনি পোলার ফর্মে জিনিসটাকে কনভার্ট করার চেষ্টা করবেন। এখন পোলার ফর্মে কনভার্ট করার পরে যে জিনিসটা আসবে এটা তো একইটাই আসবে, তাই না? জাস্ট এখানে শুধু একটা অ্যাঙ্গেল থাকবে আর এখানে একটা জেড এর মান থাকবে, কিন্তু ভেক্টরটা তো দেখতে একই রকমই থাকবে, যেহেতু দুইটা একটা আর একটার ইকুইভ্যালেন্ট, তুল্য, তাই না? এখন আপনি যদি অঙ্কটা ভুল করেন, তাহলে আপনি যদি আগেই এটা ছবিটা এঁকে রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনি অঙ্কটা ভুল করছেন। স্যার ফিগারটা নিয়ে একটু কনফিউশন আছে স্যার। বলেন তো কি কনফিউশন? স্যার এখানে -6 টা বসাইলাম, হ্যাঁ +3 বসাইলাম, হ্যাঁ এরপর আমি একটা মানে আঁকলাম, কোন আঁকলাম নাকি না 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 আচ্ছা আমি আপনাদেরকে দেখে কি হবে, মনে করেন এরকম একটা লাইন আছে, ঠিক আছে? ঠিক আছে, মনে করেন এটা ওয়াই আর এটা হলো এক্স, ঠিক আছে? এখন আমি আপনাদের বললাম যে আপনি এমন একটা লাইন আঁকেন যেটা জিরোর সঙ্গে এই পয়েন্টকে যোগ করবে 1,3। এই জিনিসটা দিয়ে আপনারা কি বুঝেন বলেন তো? 1,3 দিয়ে 1,3 এর মান 1 আর y এর মান 3। এক্স্যাক্টলি, এক্স এর মান 1 আর y এর মান হলো 3, সরি y এর মান হলো 3, ঠিক আছে? তার মানে কি, তাহলে আপনার x এ এখানে আপনি 1 পরিমাণ যাবেন, এখানে মনে করেন x এর 1, এখানে 2, এখানে 3, তাহলে x এর 1 পরিমাণ গেলেন, ঠিক আছে? আর y এর যাবেন কত? স্যার 3 পরিমাণ। 3, তাহলে x এর 1 থেকে আপনি একটা দাগ টানলেন আর y এর এখান থেকে একটা দাগ টানলেন, তাহলে এখানে আপনি একটা পয়েন্ট পেলেন না? জি স্যার। এই পয়েন্টটাকে আমরা বলি হলো 1,3, তাই না? তাহলে আমরা যদি এখন লাইনটাকে যোগ করে দিই, লাইনটা দেখতে কিরকম হবে? এরকম হবে না? বুঝতে পারছেন? তাহলে এই যে এই সিস্টেমটাকে রেক্ট্যাঙ্গুলার সিস্টেম কেন বলা হয়? যে এই জিনিসটা দেখতে একটা রেক্ট্যাঙ্গুলার মতো না, একটা আয়তক্ষেত্রের মতো না? হ্যাঁ স্যার, তা তো হয়। এই জন্য এটাকে বলা হয় হলো রেক্ট্যাঙ্গুলার ফর্ম, বুঝতে না পারছেন? স্যার, এই অঙ্কটার ক্ষেত্রে স্যার, এই যে অ্যাঙ্গেলটার এখন ক্ষেত্রে দেখেন, এখন এখানে হ্যাঁ এরকম আসতেছি। বসাবো। এখন এই অঙ্কটার ক্ষেত্রে আপনার এই x এর মান আর y এর মানকে যদি আমি ব্র্যাকেটে লিখি তাহলে কত আসবে? -6 আর কমা -6 3। 3, তাই না? তাহলে এখন এই জিনিসটাকে কি আপনারা বসাইতে পারবেন? জি স্যার, এটা অবশ্যই পারবেন। তাহলে এই যে বুঝছি। -6 গেলেন, 3 গেলেন, তাহলে এখান থেকে একটা দাগ টানলেন আর এখান থেকে একটা দাগ টানলেন, দাগ টানলে আপনি এই পয়েন্টটা পাইলেন, তাই না? আর মূলত যে বিটাটা দেওয়া, তো এইজন্য মানে হ্যাঁ হ্যাঁ, না বিটাতে পরে আসতেছি। তাহলে আপনি এই দাগটা পরীক্ষার খাতায় পাওয়ার আগে সাথে সাথে আপনি এই দাগটা এঁকে নিলেন, ঠিক আছে? এখন আপনি কনভার্সন শুরু করেন। এখন কনভার্সন করে আপনি দেখছেন যে এখানে -26 আসছে, তাই না? -26 আসছে। এখন তাইলে আপনি -26 টা কিভাবে বসাবেন? স্বাভাবিকভাবে আপনি বুঝতেছেন, যেহেতু আপনি অ্যাঙ্গেলটা পাইছেন -26, তাহলে অবশ্যই এটা হবে, এটাই মানেই -26 হবে, তাই না? তাহলে এটা মানে কি -26 হবে না? হ্যাঁ স্যার, ওটা বুঝছি, কিন্তু স্যার এখানে যে জেটা লেখা স্যার, J3 যে, তাহলে জের মানটা মানে জে এর মানটা আসবে হলো কি, যে এইটা, এই যে 6.71, এটাই জে এর মান। আপনাদের দেখেন ম্যাথের ক্লাসের মতো সমস্যা হয়ে যেতেছে, তাই না? এইভাবে এখানে ম্যাথ করতে সমস্যা হয়। কিছুদিন পর বলবেন আমার ক্লাস করবেন না। জে এর মানটা বুঝতে পারছেন? জে এর মানটা কোথা থেকে আসছে? জে এর মানটা আসছে হলো কি 6 এর স্কয়ার আর 3 এর স্কয়ার যোগ করছেন না সূত্র অনুযায়ী? স্যার ওটা তো জেড এর মান স্যার, ওটা তো জেড এর মান। হ্যাঁ, আপনি বলছেন এই জে এর মান। হ্যাঁ স্যার, ওই যে বিন্দুটা যে আমরা ধরছি না স্যার এখানে, হ্যাঁ তাইলে এখানে এখানে যে -6 প্লাস J3 যে হলো, হ্যাঁ সেখানে J3 টা হলো কিভাবে? ওখানে তো আমরা -6 3 হইলো, মানে আমরা যেটা করলাম। কিন্তু আপনার এই এক্সিসটা তো হলো কি জে, তাই না? এখানে আপনি যত ভ্যালুই নেবেন সেটা আপনার জে এর আকারেই থাকবে। জে হলো কি একক, বুঝতে পারছেন? জে হলো কি, যেমন মনে করেন এই যে নাম্বার লাইন, একটা নাম্বার লাইন আছে না আপনার কাছে? এখানে হলো কি 0, এখানে হলো 1, এখানে হলো কি -1। এই নাম্বার লাইনে x এর যা ভ্যালু থাকে, ওটার একক কি? ওটার একক হলো কি 1, ঠিক আছে? 1 এর মাল্টিপ্লায়ার আকারে দেখানো। তাহলে এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হলো কি আপনার 2 মানে কি 1 গুণ 2, বুঝতে পারছেন? এটা হলো কি 1 এর মাল্টিপ্লায়ার আকারে দেওয়া আছে। আর এই এক্সিসে হলো কি আপনার j এর মাল্টিপ্লায়ার আকারে দেওয়া আছে। মানে আপনার যার কিছুই থাকবে সেটা হলো কি j এর সাথে গুণ হবে, বুঝতে পারছেন? তাহলে এটা হলো কি 1j, এটা হলো কি 2j, এটা হলো কি 3j, বুঝছেন? তাহলে ওইভাবে, তবে আপনার হিসাবের সুবিধার্থে আপনি জাস্ট এটারে y হিসাবে ধরবেন,
বুঝতে পারছেন? ওয়াই হিসাবে ধরে আপনি যাকে প্লেস করবেন, প্লেস করে যা আসবে ওটার সঙ্গে জেটারে গুণ করে দিবেন, যেভাবে আপনার বুঝতে সুবিধা হয়, যেভাবে আপনার পরীক্ষা অঙ্ক করতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এটা হলো জি কি স্যার, আপনার এখন একটা এখন হলো কি -20, আপনি যদি মনে করেন -26 না এসে এখানে যদি মাইনাসের জায়গায় যদি প্লাস থাকতো তাহলে আমাদের কি আসতো +26, তাই না? +26 আসলে আমরা কি করতাম, আমরা এই যে পজিটিভ অ্যাক্সিস আছে না, এক্স এর পজিটিভ অ্যাক্সিস, এখান থেকে কাউন্টার ওপাশে আনতে ক্লকওয়াইজ হতো। 26 দিক, তখন দেখতে হলে এরকম হতো। বুঝতে জি পারছেন? স্যার, বুঝছি। কিন্তু যেহেতু মাইনাস আসছে তাহলে আমরা কি করব, মাইনাস থেকে উল্টা দিকে যাব। বুঝতে পারছেন? এখন এখানে বিজ্ঞানীরা যেভাবে অঙ্কটা করছে সেটা করছে কি, যে ওরা এই অ্যাঙ্গেলটা হিসাব না করে ওরা হিসাব করছে হলে কি এই অ্যাঙ্গেলটা, সম্পূরক অ্যাঙ্গেলটা। আপনারা তো সম্পূরক অ্যাঙ্গেল মানে পড়ছেন তাই না? সম্পূরক কোণ, কমপ্লিমেন্টারি হ্যাঁ স্যার, অ্যাঙ্গেল, তা পড়ছি স্যার। ওই সম্পূরক কোণটা হ্যাঁ। বের করছে। এইভাবে অঙ্কটা করা যায়, কিন্তু আমার কাছে এই অঙ্কটা ঝামেলা মনে হয় এইভাবে করতে। আপনাদের কাছেও ঝামেলা মনে হইতে পারে, আমি জানি না কোনটা আপনাদের কাছে সহজ মনে হয়, আপনারা জানবেন। সো এই পর্যন্ত কি বুঝতে পারছেন যে কমপ্লেক্স নাম্বার এবং কমপ্লেক্স নাম্বারের যে দুইটা ফর্ম আছে? মোটামুটি ক্লিয়ার? স্যার কারো কোনো সেক্ষেত্রে কোশ্চেন আমাদের, আছে? হ্যাঁ বলেন। স্যার আমাদের তাহলে থিটাটা বের হবে কি -26.57? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থিটাটা বের হবে -26.57। মানে এটা দিয়ে করলেও রেজাল্ট একই আসবে মনে হয়। রেজাল্ট একই আসবে এবং পরীক্ষার ক্ষেত্রে আমি কোনো মার্কস কাটবো না। কিন্তু আমি আপনাদেরকে একটা ব্যাপার বলে রেখি যে জেনারেলি আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে যখন কোনো অঙ্ক করি, কোনো অঙ্কতে কিন্তু আপনি দেখবেন না থিটার মানটা নেগেটিভ। বুঝতে পারছেন? থিটার মান জেনারেলি নেগেটিভ প্রেফার করা হয় না। স্যার আমার তাহলে কথাটা কি আমরা বুঝতে পারছেন? সম্পূরক ধরে করব নাকি? আপনারা সম্পূরক ধরে করতে পারেন, সম্পূরক ধরে নাও করতে পারেন, আমি ফুল মার্কস দিব আপনাদেরকে। আমার কথাটা বুঝতে পারছেন? কিন্তু আমরা রিয়েল লাইফে যখন প্র্যাকটিক্যালি যখন কোনো কিছু করি তখন কোনো অ্যাঙ্গেলকে আমরা নেগেটিভে প্রকাশ করি না, আমরা চেষ্টা করি সবসময় অ্যাঙ্গেলকে পজিটিভ রাখতে। আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার, কিন্তু বুঝতে পারছি। পরীক্ষাতে কোনো মার্কস কাটবো না। এটার মানে এটা না যে আপনি মানে রিয়েল লাইফে নেগেটিভ ইউজ করবেন। রিয়েল লাইফে আমরা জেনারেলি সবসময় পজিটিভ ইউজ করি, কিন্তু অনেক স্টুডেন্টের এই জিনিসটা কঠিন মনে হইতে পারে। সেই ক্ষেত্রে কেউ যদি নেগেটিভ করেন আমি ফুল মার্কস দিব, কোনো সমস্যা নেই। আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাকে কেউ কোশ্চেন করেন যে কোথাও বুঝতে পারেন নাই, বুঝতে সমস্যা আছে। কমপ্লেক্স সিস্টেম নিয়ে কোনো কোশ্চেন আছে? নাই? না থাকলে চলেন আজকে আমাদের স্যার ফাইনাল, হ্যাঁ বলেন। বুঝতে পারছেন? ঠিক আছে, ফাইনাল যে টপিক রেক্টেঙ্গুলারের সূত্র তুলতে পারেন, এটা দেখানো যাবে? রেক্টেঙ্গুলার সূত্র, এই যে রেক্টেঙ্গুলার সূত্র, স্যার এটা একটু তুলে নিন স্যার। তুলে নিন। এতক্ষণ পর্যন্ত আমাদের কমপ্লেক্স নাম্বার নিয়ে সবকিছু শেখার উদ্দেশ্য হলে গিয়ে আমরা যে সাইন ওমেগা টি, কজ ওমেগা টি এতদিন ধরে করে আসছি না, ওই জিনিসটাকে আমরা জাস্ট শর্ট ফর্মে কমপ্লেক্স নাম্বার আকারে লিখবো। হয়ে গেছে। ঠিক আছে, সো এই জিনিসটাই আমরা এখন দেখবো যে আমরা এইভাবে কাজটা কিভাবে করতে পারি, ওই জিনিসটাই দেখবো। তাহলে চলেন আমরা একটু বই থেকে দেখি। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছেন? তো আমরা এখন এই জিনিসটা দেখবো যে ফেজর কাকে বলে। ফেজর বলে হলে গিয়ে এই যে আপনার যে এতক্ষণ পর্যন্ত একটা ভেক্টর দেখলেন না, যে ভেক্টরটা একটা দিক নির্দেশ করে এবং ওটার একটা মান আছে, ঠিক আছে, সেই জিনিসটাকে আমরা বলি হলে গিয়ে ফেজর। ঠিক আছে, এই ভেক্টরটাকে আমরা বলি হলে গিয়ে ফেজর। সো যে কোনো কমপ্লেক্স নাম্বারই অ্যাকচুয়ালি একটা ফেজরকে ইন্ডিকেট করে। তো মনে করেন এখানে আমরা একটা দুটো ভোল্টেজের আমরা ওয়েভ ফর্ম দেখি। ঠিক আছে, এই যে মনে করেন একটা ভোল্টেজ আছে V1, একটা ভোল্টেজ আছে হলে গিয়ে V2। এখন আমরা আপনারা যদি আগের ক্লাসগুলোর কথা, মিড টার্মের আগের ক্লাসের কথা যদি মনে রাখেন, মিড টার্মের আগের ক্লাসে আমরা কি পড়ছিলাম, যে দুইটা ভোল্টেজ সোর্স যদি সিরিজে থাকে তাইলে এই দুটো ভোল্টেজ সোর্সের ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্সকে আমরা কিভাবে আর লিখতে পারি? কারো কি মনে আছে দুটো ভোল্টেজ সোর্স যদি সিরিজে থাকে তাহলে এটার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্সকে কিভাবে লিখতে পারি? মইনুলের তো মনে থাকার কথা। মইনুল কি নাই হয়ে গেছে?
কারো কি মনে আছে যে দুটো ভোল্টেজ সোর্স সিরিজে থাকলে শেষ করে দিন স্যার। কেন? স্যার প্রশ্নটা একটু বুঝিনি স্যার, আবার একটু। স্যার আমি গোসল বলছি যে করতে হবে, নামাজ পড়তে হবে। আর বেশিক্ষণ নাই, আর 15 মিনিট দেন আমাকে। 15 মিনিটও লাগবে না, 15 মিনিটের কম সময় হয়ে যাবে। ঠিক আছে। দুটো ভোল্টেজ সোর্স যদি সিরিজে থাকে তাহলে এটার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ কত হয় ভুলে গেছেন? আচ্ছা, দুটো ভোল্টেজ সোর্স যদি সিরিজে থাকে আর ওটার দিক যদি এরকম হয়, মনে করেন একটা ভোল্টেজ সোর্স এরকম, ঠিক আছে, এটার সঙ্গে সিরিজে আরেকটা ভোল্টেজ সোর্স কানেক্ট করে এরকম, যে নেগেটিভের সঙ্গে পজিটিভ এরকম যদি থাকে, নেগেটিভের সঙ্গে পজিটিভ, তখন আমরা দুটো ভোল্টেজকে যোগ করে দিই। যোগ করে দিলে আমরা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স পাই। মনে পড়ে? সিরিজে থাকলে আমরা যোগ করে দিই। যোগ করে দিই ডাইরেক্ট। ঠিক আছে, যোগ করে দিই। তাহলে মনে করে এরকম দুটো ভোল্টেজের সিগন্যাল দেওয়া আছে, একটা ভোল্টেজের সিগন্যাল হলো কি V1 আর একটা ভোল্টেজের সিগন্যাল হলো কি V2। এরকম দুটো ভোল্টেজের সিগন্যাল দেওয়া আছে, দুটো ভোল্টেজই একই ফেজে, মানে দুটো জিরো এক জায়গাতেই, আবার পজিটিভ সাইকেলও এক জায়গাতে, নেগেটিভ সাইকেল এক জায়গাতে। তাহলে আমরা দুটো ভোল্টেজ সোর্সকে যোগ করে দিতে পারবো না চাইলে? এখন এই দুটো যোগটা কিভাবে করব কমপ্লেক্স নাম্বারে, সেই জিনিসটা আমরা দেখবো। দেখেন, একটা ভোল্টেজের সিগন্যালকে আমরা ডিফাইন করছি 2 sin ওমেগা টি, আরেকটা ভোল্টেজের সিগন্যালকে আমরা ডিফাইন করছি 3 sin ওমেগা টি। ঠিক আছে, তাহলে আমরা যদি এই জিনিসটাকে ফেজর ডায়াগ্রামে লেখা, এই যে একটু আগে যে আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে কমপ্লেক্স নাম্বারগুলোকে প্লেস করছি, এটাতে যদি প্লেস করি তাহলে আমরা কিভাবে প্লেস করব চলেন দেখি। তাহলে আমরা 2 sin ওমেগা টি কে প্লেস করব হলে যে 2টা দেখতেছেন না, sin ওমেগা টির আগে যে 2টা আছে, এই 2 সমান সমান হলে কি আপনার z। আমার কথাটা বুঝতে পারছেন? এই 2টা হলে কি আপনার z, আর এই ওমেগা টির সঙ্গে যে ফেজটা থাকবে ওটা হলো কি আপনার অ্যাঙ্গেল থিটা। তাহলে আপনার ওমেগা টির সঙ্গে এখানে অ্যাঙ্গেল কত আছে বলুন তো? ওমেগা টির সঙ্গে অ্যাঙ্গেল কত আছে? কত? 0। ওমেগা টির সঙ্গে অ্যাঙ্গেল আছে হলো কি 0। তাহলে এটা হলো কি আপনার z আর এটা হলো কি আপনার থিটা। বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে তাহলে এই জিনিসটাকে আপনি এইভাবে আঁকতে পারবেন না, এই যেখানে z আর থিটা মানে 0, তার মানে কোনো অ্যাঙ্গেল নাই, তাই না? তাহলে শুধু কি আছে? শুধু z আছে, কোনো অ্যাঙ্গেল নাই। আর v2 কি? v2 সমান সমান 3, এই যে 3 এখানে, এটারও কোনো অ্যাঙ্গেল নাই। এখানে এই দুটাকে যদি যোগ করে দেন তাহলে কি হবে? সিম্পলি 5 sin ওমেগা টি হবে, কারণ দুটাকে সিম্পলি যোগ করে দিবেন, যোগ করে দিলে আপনার আসবে 5 ভোল্ট আর অ্যাঙ্গেল হলো কি 0 ডিগ্রি। আপনি তাহলে বুঝতে পারছেন যে sin ওমেগা টি যদি থাকে তাহলে আমরা কিভাবে এখানে আঁকবো? স্যার প্রথমটুকু বুঝছি স্যার, কিন্তু এই যে শেষে মানে এই পুরো লাইনটা যোগ করে দিয়েছেন কিভাবে? নেই, 0 0 নাই, মানে 0, তারপর একটু বুঝিনি স্যার। স্যার ওমেগা টির মান কি সবসময় 0 থাকবে? ওমেগা টি মানে তো 0 না, ওমেগা টির মান তো 0 না, পরে কিছু নাই অ্যাঙ্গেল। ওমেগা টির পরে কিছু না, মানে কোনো ফেজ অ্যাঙ্গেল নাই, ফেজ অ্যাঙ্গেল নাই কোনো। তো ফেজ অ্যাঙ্গেল যদি না থাকে তখন আপনার ওটাকে তো আপনি +0 আকারে লিখতে পারেন, তাই না? বুঝতে পারছেন? স্যার মানে এখানে বসাইলাম কিভাবে? স্যার ওমেগা টির মান কি সবসময় 0 থাকবে? ওমেগা টির মান তো 0 না, ওমেগা টির পরে যেটা আছে ওটা 0, ওমেগা টি +0 আর কি, ওমেগা টি প্লাস কোন দিকে। আচ্ছা, আপনি যেটা বলতেছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলতেছিলেন যে কিভাবে আমরা যোগ করলাম, যোগ করার সূত্রটা হলো কি দুইটা সাইন ফাংশনের আপনার ফ্রিকোয়েন্সি যদি এক হয়, ফ্রিকোয়েন্সি এক হয় মানে কি ওমেগার ভ্যালু যদি এক হয়, তাইলে আপনি দুটো সাইন ফাংশনকে ডাইরেক্টলি যোগ করে দিতে পারেন। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি কত? ওমেগা না? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত? ওমেগা না? দুটার ক্ষেত্রে আপনার ফ্রিকোয়েন্সি কিন্তু ওমেগা, কোনোটা কিন্তু একটা ওমেগা একটা 2 ওমেগা এমন কিন্তু না, তাই না? দুটার ফ্রিকোয়েন্সি কিন্তু এক, দুটার ফ্রিকোয়েন্সি যদি এক হয় তাহলে আপনি এরকম সিম্পলি যোগ করে দিতে পারেন। আমার কথাটা বুঝতে পারছেন? কিন্তু আমার কোশ্চেনটা হলো কি, যদি ফ্রিকোয়েন্সি যদি এক না হয়, মনে করেন একটা জায়গায় আছে ওমেগা, ঠিক আছে, আর একটা জায়গায় আছে দেখে 2 ওমেগা, আপনারা কিন্তু জিনিসটা তাহলে এইভাবে যোগ করতে পারবেন না। আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। তখন আপনাকে অন্য কনভার্ট বসাইছে, মানে শুধু যোগ করে বসাই দেব। হ্যাঁ, যদি ফ্রিকোয়েন্সি এক থাকে তাহলে শুধু যোগ করে বসাই দিবেন। আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, চলো আজকে ফাইনাল প্রবলেমটা দেখি। ফাইনাল প্রবলেমটা হলো মনে করেন যে আপনার জিনিসটা এরকম সহজ আকারে নেই, এখানে যেমন এত সহজ আকারে আছে 0 প্লাস থিটা কিছু নাই, এরকম সহজ আকারে নেই। মনে করেন ইকুয়েশনটা আছে এরকম, v1 আছে হলো 2 sin ওমেগা টি আর v2 আছে হলো 4 sin ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। তাহলে এটাই আপনি দুটো যোগ করবেন কেমনে? এটার ক্ষেত্রে আপনি দুটো যোগ করবেন কিভাবে?
তখনই আমাদের ওই যে আমরা যে পোলার থেকে একটু আগে কনভার্সন শিখছি না, যে পোলার থেকে কিভাবে রেক্টেঙ্গুলে যেতে হবে, ওই জিনিসটা আমাদের এখন কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে দেখেন, তাহলে আমরা V1 কে বসাই। V1 কে আমরা বসালাম হলে কি 2 ভোল্ট আর অ্যাঙ্গেল হলে কি 0, তাই না? 2 আর অ্যাঙ্গেল হলে কি 0। আর V2 টা বসালাম 4 আর অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাই না? এই যে 4 এদিকে গেলাম আর পুরো অ্যাঙ্গেলটা হলো কি 90 ডিগ্রি, ঠিক আছে? এখন আমরা এই দুটো যোগ করব কেমনে? এই দুটো যোগ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে 4 90 ডিগ্রি আর 2 0 ডিগ্রি, এইটাকে আমাদেরকে রেক্টেঙ্গুলার ফর্মে নিতে হবে। রেক্টেঙ্গুলার ফর্মে নিলে কিন্তু আমরা খুব সহজে যোগ বিয়োগ করতে পারবো। তাহলে দেখেন V1 যেটা আছে যে 2 ভোল্ট 0 ডিগ্রি, এটাকে যদি আমরা পোলার ফর্মে নিই, রেক্টেঙ্গুলার ফর্মে নিই, রেক্টেঙ্গুলার ফর্মে নিলে কি পাবো আমরা? বলেন তো রেক্টেঙ্গুলার ফর্মে নিলে কি করব পাবো? কেউ কি বলতে পারবেন? রেক্টাঙ্গুলারে নিতে গেলে আমার তো আগে অনুযায়ী স্যার যে বসায় সূত্রগুলো বের করতে হবে, x এর মান হ্যাঁ। তাহলে আপনার এখানে z এর মান দেওয়া আছে হলে গিয়ে 2, তাই না? প্রথমটার ক্ষেত্রে z এর মান দেওয়া আছে 2 আর থিটার মান দেওয়া আছে হলে গিয়ে 0। থিটার মান দেওয়া আছে 0। তাহলে আপনার x এর মান বের করতে হবে কি? x এর মান বের করতে হবে z cos থিটা, তাই না? z cos থিটা। তাহলে আপনি যদি z cos থিটা করেন তাহলে পাবেন হলো গিয়ে 2। আর y এর মান বের করতে হবে হলে আপনার z sin থিটা। z sin থিটা করলে আপনি পাবেন হলে কি 0, তাই না? কারণ sin 0 সমান সমান তো 0। তাহলে y পাবেন হলে কি 0। তাহলে শুধু আপনার রিয়েল পার্ট আছে, কোনো ইমাজিনারি পার্ট নেই, তাই না? তাহলে আপনি এখানে বসালেন 2 ভোল্ট, v এর মান বসালেন 2 ভোল্ট, কারণ এখানে কোনো ইমাজিনারি নেই। এটা কি কোনো ইমাজিনারি আছে? ইমাজিনারি পার্ট তো 0। স্যার ইমাজিনারি না, এটা মানে কিভাবে বুঝবো? মানে এই যে কিছু নাই। আচ্ছা, আমি এখানে তো আপনার পোলার ফর্মে দেওয়া আছে, তাই না? পোলার ফর্মে দেওয়া আছে 2 ভোল্ট। এটা থেকে আপনার রেক্টেঙ্গুলার ফর্মে নেওয়ার সূত্রটা কি? রেক্টেঙ্গুলার ফর্মটা কি? রেক্টেঙ্গুলার ফর্মটা কি এটাকে বলে? রেক্টেঙ্গুলার ফর্মটা হলো কি x প্লাস জে ওয়াই, তাই না? তাহলে x এর মানটা কি? x এর মানটা হলো কি z cos থিটা, আর y এর মান z cos থিটা, আর y এর মান কি? z sin থিটা। তাহলে x cos থিটা করলে আমরা সরি z cos থিটা করলে আমরা x এর মান পাই 2, ঠিক আছে? আর এটা পাই হলে কি 0, তাই না? হ্যাঁ, x এর মানটা পাইলাম 0। তাহলে শুধু কি থাকলো 2, শুধু থাকলো 2, শুধু 2 থাকবে। তাহলে এই যে 2, এই যে 2 দেখছেন? জি স্যার, শুধু সিমিলারলি আমরা এখন এটা করি, ঠিক আছে? এটা করলে আমরা x এর মান কত পাবো? এটার ক্ষেত্রে x এর মান কত পাবো? x এর মান পাবো 0। কেন পাবো? কারণ cos 90 সমান সমান cos 90 ডিগ্রি সমান 0। আর z এর মান কত পাবো? z sin 90 কত? 1। তাহলে পাবো হলো 4, তাই না? স্যার 0 প্লাস j4। j4, তাহলে এই যে j4 পাইছেন? শুধু j4। হ্যাঁ স্যার পাইছেন? তাহলে এখন যোগ বিয়োগ করা যাবে না? এখন তো যোগ বিয়োগ করা যাবে। একটু আগে কিন্তু যোগ বিয়োগ যখন পোলার ফর্মে ছিল তখন কিন্তু যোগ বিয়োগ করা যাইতেছিল না, কিন্তু আপনি যখন রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে যাবেন তখন কিন্তু সহজেই রিয়েল পার্ট গুলো যোগ হবে আর ইমাজিনারি পার্ট গুলো যোগ হবে। বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে এখন আপনি v1 প্লাস v2 বের করতে পারবেন না? স্যার এক্ষেত্রে j এর মানটা তো ধরবো যে আগে √1 √1। হ্যাঁ, j এর মান আপনার আসলে ধরা লাগবে না, আপনি j কে j ই রাখেন। j নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, j কে আপনি j ই রাখেন। j তো সব সময়ই আছে, j এর মান কি আপনার আলাদা করে ধরার দরকার আছে কোনো? j কে j হিসেবেই রাখেন, এটাই আপনার ফর্ম। এটা কি বুঝতে পারছেন নাকি? তাহলে এখানে মানটা মানে যোগ করছে কিভাবে স্যার? এটা তো মানটা যোগ করছে কিভাবে? মানটা যোগ করছে লাগে এইভাবে যে 2 প্লাস j0, তাই না? প্লাস 0 প্লাস 4, এত 4.47 মানে ওটা আসলে কিভাবে স্যার? ওইটা কিভাবে আসছে সেটা আমি বলতেছি। এটা হলে কি তারপরে যেটা করছে স্যার উপরটুকু বুঝছেন, ঠিক আছে? তাহলে এরপরে যেটা করছে যে এখানে তো এটা আপনার রেক্টেঙ্গুলার ফর্মে আপনি যোগ বিয়োগ করলেন, রেক্টেঙ্গুলার ফর্মে করে আবার পোলার ফর্মে নিছে, এটাকে আবার পোলার ফর্মে নিছে, আবার পোলার ফর্মে নিছে। পোলার ফর্মে কেন নিছে জানেন? কেউ কি বলতে পারবেন যে কেন পোলার ফর্মে নিছে? স্যার পোলার ফর্মে নিচে v1 টা আমার দেয়া আছে পোলার ফর্মের জন্য স্যার।
মানে আমার ওই যেগুলো আসছে এক্স্যাক্টলি সব আছে পোলার এক্স্যাক্টলি ফর্মে। সব তো পোলার ফর্মে আছে, মানে সব হলে কি আপনার সাইনের ফাংশন আকারে দেওয়া আছে না, তো আলটিমেটলি আমার যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টটাকে তো আমার সাইনের আকারে দেখাইতে হবে, তাই না? সব তো এখানে সাইন ফাংশনে দেওয়া আছে, বুঝলে আমাকে তো স্যার? সবকিছু সাইনের ফাংশনে দেখাইতে হবে। তো সাইনের ফাংশনে আমি কিভাবে দেখাবো? দেখানোর জন্য আমার কি লাগবে? একটা থিটার মান লাগবে, ওমেগা টি প্লাস জি থিটার স্যার, মান একটা লাগবে থিটার একটা, মান লাগবে। আর সাইনের একটা অ্যামপ্লিটিউড লাগবে, তাই না? বা ম্যাগনিটিউড লাগবে, ও যে ভিএম, ভিএম একটা লাগবে না? তাহলে এই ভিএমটা হবে হলো পোলারের যে জেড, ওটা হবে হলো ভিএম, আর এই যে আপনি অ্যাঙ্গেলটা পাইলেন এই অ্যাঙ্গেলটা হবে হলো থিটার মান। তাহলে থিটার মান, জি স্যার। এটাই হলো কি আপনার রেজাল্টেড ভোল্টেজ। এই জিনিসটা আপনি যখন চিন্তা সাইন করবেন ঠান্ডা মাথায় বাসায়, তখন দেখবেন যে আমি যতটুকু বুঝাইতে পারছি তার থেকে অনেক ভালো বুঝবেন আপনারা। আমি এই জিনিসটা আপনার স্লাইডের সাথে অ্যাড স্যার করে এক্ষেত্রে অন্যান্য আপনার অঙ্কের ক্ষেত্রেও স্যার এরকম শুধু মানে ভিটা উঠাই দিয়ে আমি ওখানে সাইন ওমেগা টিটা বসাবো এভাবে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ যখনই করব। হ্যাঁ, তাহলে আমি দেখেন আপনার অঙ্কের ধাপটা বুঝে, অঙ্কের ধাপটা হলে কি অঙ্কটাতে প্রথমে দুইটা ভোল্টেজের ওয়েভ ফর্ম দেওয়া ছিল সাইন আকারে, তাই না? এখন এই দুইটা সাইন আকারে যদি দেওয়া থাকে আপনি তার সহজে যোগ করতে পারবেন না, তাই সহজে যোগ করার জন্য আমরা করলাম কি, আমরা সাইনের থেকে এটাকে রেক্টেঙ্গুলার ফর্মে পোলার ফর্মে নিয়ে গেলাম, সাইনের থেকে আমরা পোলার ফর্মে নিয়ে গেলাম, দুইটা পোলার ফর্ম পাইলাম। এখন দুইটা পোলার ফর্ম তো আমরা যোগ করতে পারবো না, তো দুইটা পোলার ফর্মকে আমরা যোগ করার জন্য ওদেরকে রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে গেলাম, রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে আমরা যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করার পরে ওইটাকে আবার পোলার ফর্মে নিলাম, পোলার ফর্ম থেকে শেষ পর্যন্ত আমরা সাইনের ফাংশনে দেখালাম। বুঝতে পারছেন? আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আরো আলোচনা করব, কিন্তু আপনারা কি মোটামুটি বুঝতে পারছেন নাকি আমাকে একটু বলেন, বা কোনো জি স্যার, কোশ্চেন থাকলে মোটামুটি বলেন, বুঝতে পারছি। কোশ্চেন থাকলে আমাকে বলেন। স্যার একটু আগের পেজটা একটু যাবেন, মানে ওই অঙ্কটা যে হ্যাঁ হ্যাঁ, দেয়া ছিল স্যার প্রশ্নটা। এটা কোন অঙ্কটা? মানে স্যার প্রশ্নটা যে ছিল না স্যার, যে পেজটা। প্রশ্ন মানে কি স্লাইডের কথা বলতেছেন আপনি? না স্যার, এই যে এই পেজটাই স্যার, এখন যেটা দেখালেন স্যার এটাই একটু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখেন, আমাদের অনেক সময় এরকম ভোল্টেজ আর কারেন্টের যোগ বিয়োগ করতে হয়, রেজাল্টেন্ট ভোল্টেজ আর রেজাল্টেন্ট কারেন্ট বের করার জন্য। তো এই ধরনের অঙ্কগুলো তখন কাজে লাগে যখন ভোল্টেজ আর কারেন্টের যোগ বিয়োগ ইনভলভ থাকে। ডিসির মতো এসিতে এত সহজে ভোল্টেজ আর কারেন্টের যোগ বিয়োগ করা যায় না, ঝামেলা করে যোগ বিয়োগ করতে হয়। তো স্যার এখানে তো ভিটা যে আমরা ধরছিলাম স্যার, যে 2v, তারপর যে ওই অ্যাঙ্গেলটা যে ধরলাম, এত ওই হ্যাঁ হ্যাঁ ভিটা তো হ্যাঁ, ধরছিলাম স্যার এই অনুযায়ী, মানে এখানে যে এই যে সাইনের যে সাইনটার ম্যাগনিটিউডটা, পরিবর্তে মানে হ্যাঁ সাইনের ম্যাগনিটিউডের পরিবর্তে ভি হ্যাঁ ধরছিলাম, যে হ্যাঁ 2v, হ্যাঁ, হুম, তারপর ধরছিলাম ওইটা। ওইটাই তো স্যার শেষে আবার বসাই দিয়েছি মানটা, মানে ওই ভির হ্যাঁ পরিবর্তে। হ্যাঁ, ভি এর পরিবর্তে আবার শেষে আপনি যে পোলার ফর্ম বের করলেন না, পোলার ফর্মে যে জেড এর মানটা, হ্যাঁ স্যার, এটাই তখন কিন্তু বের আপনার করছি। রেজাল্টেন্টের আবার ম্যাগনিটিউড, বুঝতে পারছেন? সো আপনার মানে পোলার ফর্মের সঙ্গে সাইন ফাংশনের সম্পর্ক আছে, কিন্তু আপনার অঙ্কের হিসাবে আপনাকে রেক্টেঙ্গুলার নিতে হয়, কিন্তু আপনার অঙ্ক করার সবসময় উদ্দেশ্য থাকবে যে আলটিমেট শেষ রেজাল্টটা পোলার ফর্মে আনার, কারণ আপনি যখন পোলার ফর্মে আনতে পারবেন তখনই আপনি ওই জিনিসটাকে সাইনের ফাংশনে দেখাইতে পারবেন, সেটা আপনি পোলার ফর্ম ছাড়া পারবেন না। বুঝতে পারছেন সবাই? তো এটার অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? আপনাদের কারো কোনো কোশ্চেন না থাকলে আপনারা রোলটা দিতে পারেন। আর আরেকটা জিনিস নিয়ে যেটা কথা ছিল আপনাদের সঙ্গে, যে আপনারা এই সপ্তাহে ক্লাস কবে করবেন, যেহেতু আপনাদের শুক্রবার দিন প্রচন্ড প্রেসার থাকে, শুক্রবার বাদে অন্য কোনো একটা দিন ক্লাস করলে আপনাদের জন্য ভালো হয়। আপনারা আমাকে একটু ডেটটা জানাবেন যে আপনারা কোন দিন ক্লাস করবেন, দুইটা ক্লাস আর একটা ল্যাব। আমরা গ্রুপে কথা বলে আপনাকে জানাবো পরে। একটু তাড়াতাড়ি জানাই, কারণ আমার অন্যান্য ক্লাস আছে, তো অনেকগুলো ক্লাসের আবার মেকআপও আছে, তো এই জন্য আপনি একটু যখন তাড়াতাড়ি জি স্যার। সুবিধা আমাকে একটু জানাবেন। আর এই জিনিসটা আবার বুঝাবো, একজন কমেন্টে লিখছেন এই জিনিসটা জি আবার স্যার। বুঝালে ভালো হয়, এই জিনিসটা অবশ্যই আবার বোঝানো হবে, এই জিনিসটা আমি এক্সপেক্ট করি না একবারে বুঝবেন। সবাই রোলটা দেন। মইনুল মনে হয় চলে গেছে, মইনুল কি আছে এখানে? স্যার ওর মেবি ওয়াইফাই তে নাকি ডিস্টার্ব। ঠিক আছে, তাহলে নেই স্যার। মইনুলের রোল নাম্বারটা একদম দিয়ে দেন, ঠিক আছে?
আপনাদের তো শনিবার কোনো ক্লাস থাকে না নাকি? না স্যার, শনিবার ক্লাস থাকে না এমনি। স্যার এটা কোশ্চেনটা কি আকারে আসবে? কোশ্চেনটা আসবে হলে কি আপনার এরকম অঙ্ক থাকবে, ঠিক আছে? আমি আপনাকে অঙ্কটা দেখাই নিচে। এই দেখেন এরকম অঙ্ক থাকবে, দেখেন কারেন্টের দুইটা ইকুয়েশন দেওয়া আছে, দেখছেন সাইনের ফাংশন দেওয়া আছে দুইটা। এখন আপনাকে বলা হবে যে এটা রেজাল্টেন্ট কারেন্টটা বের করো, মানে কোন একটা সার্কিটে দুইটা কারেন্ট একই সাথে কাজ করতেছে, এই দুটোর যোগফলটা দেখো। ও আচ্ছা আচ্ছা, মানে দুইটা সার্কিট দুইটা কারেন্টের হ্যাঁ, যোগফলটা দাও। তাহলে আপনাকে এই যে কারেন্টের হতে পারে। কারেন্টের হতে পারে। তো এই যে এতক্ষণ যেই জিনিসটা দেখাইলাম, আপনারা ঠিক ওই অ্যাপ্রোচে পুরো জিনিসটা সমাধান করবেন, করে এটার সাইন আকারে এটার এটা লিখবেন, ইকুয়েশনটা লিখবেন এবং ছবি আঁকবেন। এরকম ছবি এই রেজাল্টেন্ট রেজাল্ট, এই যে এই ছবিটা দেখতেছেন না, এই যে ভেক্টর দেওয়া আছে যে, এই ভেক্টরটা আঁকতে হবে। মানে ফার্স্ট এটা হলো I1, এটা হলো I2 আর রেজাল্টেন্ট ভেক্টর। আচ্ছা, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে 6 এ আমি দেখতেছি, এটা হচ্ছে I1। হ্যাঁ 6 এ এই যে দেখেন I1, 5 হলো I1 আর 6 হলো I2, আর I1 এর অ্যাঙ্গেল হলো 30 আর I2 এর অ্যাঙ্গেল হলো 60। তাহলে এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা, এই যে এটা 5 30 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা, এটা হলো I1, এটা হচ্ছে I1। আচ্ছা, আর 60 ডিগ্রি অ্যাঙ্গেল হলো I2। এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, রেজাল্টেন্ট আসছে হলো 46.41 ডিগ্রি। আচ্ছা স্যার এখানে I1 টা হচ্ছে 5 এ, হ্যাঁ তাহলে আর 60 ডিগ্রি, আপনি যখন অঙ্কটা করবেন, অঙ্কটা করলে আপনার 46 ডিগ্রি আসবে শেষে। মানে দুটার যোগফল, দুটাকে যোগ করার পরে 46 ডিগ্রি আসবে। 46 ডিগ্রি আসবে, কিন্তু এখানে আমি তিনটা দেখাইতে, ভাগ তো তিনটা দেখাইতেছে, একটা হচ্ছে 6 এ, একটা হচ্ছে 5 এ। আমি বুঝাই, এটা হলো I1, ঠিক আছে? আচ্ছা I1, এটা হলো I2, আচ্ছা I2, আর এটা হলো I1 আর I2 এর যোগফল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই 60 ডিগ্রি কি স্যার? 60 ডিগ্রি হলো I2 না 6 এ? 6 এ, কিন্তু অ্যাঙ্গেলটা তো 60 ডিগ্রি। শুধু 6A দিয়ে তো আপনি এসি কারেন্ট বুঝতে পারবেন, এর সাথে একটা অ্যাঙ্গেল লাগবে না? এতক্ষণ কমপ্লেক্স নাম্বারে আমরা বললাম না যে কোন একটা সাইন ফাংশনকে আমরা যদি কমপ্লেক্স নাম্বারে দেখাই, তাহলে আমাদের কি লাগবে? একটা অ্যামপ্লিটিউড লাগবে আর একটা অ্যাঙ্গেল লাগবে, যদি আমরা পোলার ফর্মে দেখাই, তাই না? তাহলে এরকম একটা অ্যামপ্লিটিউড পাইলেন আর একটা অ্যাঙ্গেল পাইলেন। তো অ্যামপ্লিটিউডটা হলো 6A আর অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি। আচ্ছা 60 ডিগ্রি, এটা তো পুরাটা, এটা তো মনে হয় যতটুকু দেখানো যাচ্ছে এতটুকু না, এটা কিন্তু ওই 6 এ থেকে একেবারে নিচ পর্যন্ত, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে মানে আপনার কারেন্টটা কিন্তু শুধু এই তীর চিহ্নটা, কারেন্টটা কিন্তু তীর চিহ্নটা। এখন মনে করেন আমি আপনাকে বললাম এই তীর চিহ্নটা খুঁজে দাও, তো তীর চিহ্নটা খুঁজে দেওয়ার জন্য আপনার কি কি লাগবে? একটা লাগবে হলো কি তীর চিহ্নটা দৈর্ঘ্য কত, এটা আপনার জানা লাগবে, তাই না? আর তীর চিহ্নটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা আপনার জানা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই তীর চিহ্ন থেকে নিচে পর্যন্ত, হ্যাঁ নিচে এক অক্ষ পর্যন্ত হইতেছে হলো আপনার, মানে তীর চিহ্ন থেকে এক অক্ষ পর্যন্ত হইতেছে হলো আপনার যে 60 ডিগ্রিটা। হ্যাঁ স্যার, আর অনেকেই স্যার বলতেছে যে স্যার ওই ফ্রাইডেতেই ক্লাস নিলে নাকি সুবিধা, কারণ নেট কেনে তো অনেকে, মানে একদিনের 2 দিনের জন্য স্যার, পরে আবার নিলে অনেকের জন্য আবার প্রবলেম। ফ্রাইডেতে সমস্যা হয় কি, ফ্রাইডেতে আপনাদের ল্যাবটা একসাথে নিতে হয়, কিন্তু আপনাদের কোনো টাইম নাই যেটাতে আপনার ল্যাব একসাথে নেওয়া সম্ভব। তো ল্যাবটা কিছুতেই ফ্রাইডেতে করা যাবে না, ল্যাবটা অবশ্যই ফ্রাইডে বাদে অন্য একটা ডেটে করতে হবে। স্যার সেটা শনিবার নিলে ভালো হয়, মানে কারণ নেট কেনা হয় স্যার, মানে ওই যে ঠিক আছে, তাহলে আমি ঠিক আছে তাহলে আমি ওই ডিপার্টমেন্টকে বলে দিব যে আপনার ল্যাবটা শনিবার দিন হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? আমার খুব ভালো লাগতেছে যে আপনারা কোশ্চেন করতেছেন, আপনারা তো জেনারেলি কোশ্চেন করেন না কোনো। হ্যাঁ বলেন স্যার। বুঝছি স্যার, আপনার ওই যে ডিগ্রি যেটা, এটা আমি বুঝতে পারছি, তারপর কি করব স্যার? তারপর ডিগ্রিটা বুঝতে পারলেন, করার পরে আপনি এভাবে আঁকলেন, দুইটা ফেজর আঁকলেন, তাই না? দুইটা ভেক্টর আঁকলেন। এখন আমি আপনার পরীক্ষাতে কোশ্চেন করছি দুইটা ভেক্টরের যোগফল বের করে দেখাও। আচ্ছা, এখন দুইটা ভেক্টরের যোগফল আপনি কিভাবে বের করবেন? আপনি তো এরকম ডিগ্রি ডিগ্রি যোগ করতে পারবেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি এটাকে রেক্টাঙ্গুলার ফর্মে নেবেন, ওই যে তার মানে x প্লাস জে ওয়াই এই ফর্মে নেবেন। তাহলে x প্লাস জে ওয়াই যদি ফর্মে নেন, তাহলে এই জিনিসটা একটা আসবে। আবার এটাকে যদি x, হ্যাঁ x প্লাস জে ওয়াই, x প্লাস জেড ওয়াই, জে ওয়াই জে জে, ও স্যার এটা তো জে ওয়াই যে ফার্স্টের এইটা, এই যে x প্লাস জে ওয়াই এই ফর্মে আসছে, মানে রেক্টাঙ্গুলার ফর্মটা যে পোলার থেকে রেক্টাঙ্গুলার। হ্যাঁ, তারপরে এটাকে আবার পোলার থেকে রেক্টাঙ্গুলার বুঝতে পারবেন, সেটা দিলে ঠিক আছে। আমি একটা জিনিস বলি, জাস্ট শেষ করার আগে একটা জিনিস বলি। আপনাকে যখন ছোটবেলা যখন এরকম একটা অঙ্ক দেওয়া হতো যে এরকম একটা ভেক্টর থাকতো আর এরকম একটা ভেক্টর থাকতো, আর এই ভেক্টরের যোগফলটা বের করতে হতো, আপনারা কিন্তু স্কেল দিয়ে এটা যোগফলটা বের করতে পারতেন। কিভাবে মনে আছে আপনাদের? আমি আপনাকে দেখাই।
দেখেন মনে করতে পারেন নাকি? আমরা কি করতাম জানেন? আমরা এই পয়েন্টটা থেকে এটা সমান্তরাল করে একটা রেখা আঁকতাম, এরকম করে সমান্তরাল করে একটা রেখা আঁকতাম। তারপর কি করতাম, এই পয়েন্টটা থেকে এটা সমান্তরাল করে একটা রেখা আঁকতাম। তারপর এই দুইটা রেখা যে বিন্দুতে ছেদ করত, আমরা করতাম কি ওই বিন্দুটার সঙ্গে জিরোকে যোগ করে দিতাম, তাইলে যেটা পাইতাম ওইটা ছিল রেজাল্টেন্ট। মনে আছে আমরা এইভাবে অঙ্ক করতাম যে? জি স্যার, এরকম করছিলাম কিন্তু আপনারা এখন করছেন clear এরকম, মনে মনে করে দেখেন। কিন্তু আমরা তো এখন আর ছোট নাই, আমরা তখন বড় হয়ে গেছি। তা আমরা তো আর এখন স্কেল দিয়ে অঙ্কটা করতে পারবো না। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখন সূত্র খাটায় অঙ্কটা করতে হবে। জ্যামিতিক ভাবে স্যার একটু। হ্যাঁ, আমরা আগে জ্যামিতিক ভাবে করতাম। আমার মনে আছে যে এটা সম্পাদ্য না কিসের মধ্যে জানি ছিল, এরকম ভাবে করা লাগতো। ঠিক আছে, জি এখন স্যার, আমরা সূত্র সম্পাদ্যে দিয়ে আসতো করবো। তো স্যার। এখন আমরা স্যার সূত্র দিয়ে আঁকবো। আচ্ছা, এখানে IT সমান সমান I1 প্লাস I2, ঠিক না? এটা আমি হ্যাঁ। বসাইলাম, বসানোর পরে কিন্তু এই যে 5A 30 ডিগ্রি প্লাস 6A 60 ডিগ্রি, হ্যাঁ হ্যাঁ। এইটা আমার একটু স্যার কনফিউজ আছে স্যার। এটা থেকে এটা কিভাবে আসছে আপনি বুঝতে পারতেছেন না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেটাই। ঠিক আছে, তাহলে আপনার 5 এটা কি? এখানে 5টা কি? 5 সমান সমান z, তাই না? স্যার জেডটা কি? জি এই স্যার। সূত্রই তো আমি পাই নাই। আপনি কি নতুন জয়েন করছেন নাকি মাত্র? প্রথম দিকে এই দেখেন z রুট থিটা, কমপ্লেক্স নাম্বারকে z রুট থিটা আকারে দেখানো যায়। জেড রুট সেটা। সরি z অ্যাঙ্গেল থিটা, নট রুট থিটা। এটা সমান সমান লেখা যায় প্লাস x প্লাস jy, এরকম একটা ট্রান্সফরমেশন আছে, বুঝছেন? মানে কমপ্লেক্স নাম্বারকে আপনি চাইলে এভাবেও লিখতে পারেন, আবার এভাবেও লিখতে পারেন। এভাবেও লেখা যাবে। বুঝতে পারছেন? তাহলে আপনার মনে করেন আপনার আপনার সমান হ্যাঁ, দুটি সমান সমান, মানে এভাবেও লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন, দুটো একই জিনিসই মিন করে। আমার কথাটা বুঝতে পারছেন আপনি? আচ্ছা, আচ্ছা, থিটা সমান সমান তাহলে এখন মনে করেন দেখা যায়। এখানে আপনার 5 হলে কি জেড, ঠিক আছে, আর থিটাটা হলে কি 30 ডিগ্রি। 30 ডিগ্রি হলে কি আপনার থিটা, তাই না? এখন আমরা জানি যে এই জেড কে এক্স কে আমরা জেড আকারে, জেড আর থিটা থেকে আমরা এক্স বের করতে পারি। এক্স কি বলেন তো? এক্স হলে কি জেড সাইন থিটা, বুঝতে পারছেন? এক্স সমান সমান জেড সাইন থিটা, আর ওয়াই সমান সমান জেড কস থিটা। সরি ভুল লিখছি, প্রথমটা হলে কস, প্রথমটা হবে cos স্যার, এক্স থাকবে প্রথমটা cos কস, হ্যাঁ হ্যাঁ, আর এটা হলে সাইন, ঠিক আছে? ওয়াই সমান সমান জেড সাইন থিটা। বুঝতে পারছেন আমার কথাটা? হুম। তাহলে এই সূত্রটা যদি আপনি খাটাইলে আপনি এই কোশ্চেনটা পাবেন। এখানে আমি পাইলাম যে x সমান সমান z cos থিটা আর y সমান সমান z sin আপনার থিটা। হাতের কাছে যদি ক্যালকুলেটর থেকে করে দেখেন তো, z cos থিটা করে দেখেন তো, z এর মান হলে কি 5 আর cos থিটা মানে কত? cos থিটা হলে কি এখানে 30 ডিগ্রি, তাই না? cos 30 ডিগ্রি সমান সমান কত? 0.866। এটাকে যদি আপনি 5 দিয়ে গুণ করে দেন তাহলে পাবেন 4.33। আসছে 4.33? আসছে? চলে গেছেন? হ্যালো স্যার, ওভাবে নেটের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, যাক আমি রেকর্ডটা দিয়ে দিব না, রেকর্ডটা দেখে নিন, আর পরের ক্লাসে এটা নিয়ে আবার ডিসকাস করবো, ঠিক আছে? আমি তাহলে সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন তো না? জি স্যার, দিছি স্যার। আচ্ছা, তাহলে আমি মিটিংটা শেষ করে দিলাম, আপনাদেরকে থ্যাঙ্কস।